একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। হৃদি বাইরে বের হয়ে এদিক ওদিক তাকাতেই দেখলো নীরের কোলে ঘুমিয়ে আছে রোজ। হৃদি কিছুটা অবাক হলো, রোজ তো কারো কোলে ঘুমায় না, তাহলে? রোজ কি ঘুমিয়ে পড়েছে? নীলিমা মিষ্টি করে হেসে বলল। হ্যাঁ আপু। হৃদি অবাক হয়ে তাকিয়ে দেখলো রোজ ঘুমাচ্ছে। হৃদি নীরের কোল থেকে রোজকে নিয়ে কপালে আলতো করে চুমু দেয়। সরি মামুনি। রোজ মায়ের বুকের উষ্ণতায় যেন আরাম পেল। আপু কি হয়েছে? তুমি এত টেনশনে ছিলে কেন? হৃদি দীর্ঘশ্বাস ফেলে বলল। পরে বলবো। নীর আর প্রশ্ন করলো না, হৃদির পিছু পিছু গেল। সকাল বাজে 5:30। রোজ ঘুম থেকে উঠে কান্না শুরু করেছে। হৃদি রোজকার মতো রোজকে ঘুম দেওয়ার জন্য বারান্দায় এসে দাঁড়ায়। তখন কেবল ভোরের আলো ফুটতে শুরু করেছে। হৃদি ঘুম ঘুম চোখে রোজকে কাঁধে নিয়ে ব্যালকনিতে হাঁটছে। হুট করে কাউকে গেট দিয়ে ঢুকতে দেখে অবাক হয়ে তাকালো। এত সকালে কে আসলো? হৃদি একটু সামনে আসতেই লোকটা মাথার হুডিটা খুলে পাশের টেবিল থেকে পানি নিয়ে গটগট করে পানি খেলো। হৃদি ভালো মতো দেখে অবাক হয়ে তাকিয়েই রইল। তীব্র এখানে? চট করেই হৃদির ভীষণ রাগ হলো। এই মানুষ এখানেও চলে এসেছে। আজ এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। হসপিটালে তাকে টর্চার করে মন ভরছে না। হৃদি রেগে রোজকে কোলে নিয়েই নিচে নেমে আসে। নিচে আসতেই চারদিকে বডিগার্ড দেখে রাগ আরো বাড়ল। সোজা তীব্রর সামনে এসে দাঁড়াতেই তীব্র মুচকি হেসে বলে। কেমন আছেন জান? রোজ উঠে গেছে বুঝি, আমাকে দিন। আপনি এখানে কেন? তীব্র অবাক হয়ে বলল। তো কোথায় থাকবো? হৃদি রেগে কটমট করেই বলল। জাহান্নামে থাকেন, আমার পিছু ছাড়েন। কি চাইছেন আপনি? আমাকে এখান থেকে তাড়িয়ে দিক, এটাই চান আপনি? তীব্র অবাক হওয়ার ভান ধরে বলল। তো কেন চাইবো? তাহলে আপনি এখানে কি করছেন? কেন এসেছেন? এটা আপনার সোকল শহর না, এটা গ্রাম। এখানে এইভাবে একটা মেয়েকে ডিস্টার্ব করা, মানুষ আমাকেই খারাপ ভাববে। তাতে কি হয়েছে? আমার বাসা আমি থাকবো না? আর আমি আবার কোন মেয়েকে ডিস্টার্ব করলাম? আপনার বাসা মানে? হ্যাঁ, পুরো বাসাটা কাল আমি কিনে নিয়েছি। নিচতলা থাকছে জান। কি? আপনি? এখানে তো নীরের বাবা মা থাকতো। কে থাকতো জানা নেই, তবে আমি থাকছি এখন। হৃদি কিছুটা ভয়ে ভয়ে বলল। কি করেছেন ওদের সাথে? নীরের বাবা মা কোথায়? তীব্র হৃদির কোল থেকে রোজকে নিজের কোলে নিয়ে বলল। আপনি আমার কথা মতো চললে তাদের কিছু করবো না। হৃদি অবাক হয়ে বলল। মানে? তীব্র মেয়ের ঘুমন্ত মুখের দিকে চেয়ে আদুরে গলায় ধীরে বলল। আমার জাহান বাচ্চা। এরপর হৃদির দিকে তাকিয়ে বলল। মানে খুব সোজা। কে আমি? তীব্র চৌধুরী। তীব্র চৌধুরী নিজের কাজ উচল করতে সব করতে পারে। ওনাদের বাঁচাতে হলে আপনাকে আমার কথা মতো চলতে হবে, ব্যাস, আর কিছু না। তা না হলে? কি? হৃদি চমকে উঠে গেটের দিকে তাকালো। নীরের চিৎকারে রোজ নড়েচড়ে উঠলেও তীব্রর কোলে ঘুমিয়ে থাকে। নীর দৌড়ে এসে বলে। উনি কি বলছে আপু? আমার বাবা মা ভাই কোথায়? হৃদি ভয়ার্তর দৃষ্টিতে তাকালো নীরের দিকে। এখানে আসার পর নীর আর ওর পরিবার তাকে একদম নিজের মেয়ের মতোই আগলে রেখেছেন, আর ওর জন্য তাদের জীবন ঝুঁকিতে। নীলিমা কাঁদো কাঁদো হয়ে বলল। আপু উনি কে? আমার বাবা মা ছোট ভাই কোথায়? হৃদি ভয়ার্ত কণ্ঠে বলে। কিছু হয়নি আন্টিদের, তুই চিন্তা করিস না নীল। নীলিমা কেঁদে উঠল। আমার বাবা মাকে এই লোকটা কিডন্যাপ করেছে? কিন্তু কেন? কে উনি? বলো আপু, কে উনি? কি চাই তোমার থেকে? আমার বাবা মা ছোট ভাই ঠিক আছে তো? আল্লাহ, বলো উনি কে, বলো। হৃদি কিছুটা চেঁচিয়ে বলল। আমার হাজবেন্ড, মানে এক্স হাজবেন্ড। সাথে সাথে তীব্র বলল। ভুল ভুল, আমার হাজবেন্ড পর্যন্ত ঠিক আছে, আমাদের ডিভোর্স হয়নি। হৃদি চমকে উঠে তাকালো তীব্রর দিকে। তীব্র হৃদির অবাক চাহনি লক্ষ্য করে মুচকি হেসে মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। নীলিমা অবাক হয়ে বলল। তোমার হাজবেন্ড তাহলে আমার বাবা মাকে নিয়ে গেল কেন? হৃদি দীর্ঘশ্বাস ফেলে বলল। তোকে পরে বলছি সবটা। এরপর তীব্রর কোল থেকে রোজকে নিয়ে কটমট করে বলল। বলুন কি করতে হবে? তীব্র পকেটে দুহাত গুজে বাঁকা হাসল। নীলিমা তীব্রকে স্টাইল নিয়ে দাঁড়াতে দেখে না চাইতেও ড্যাব ড্যাব করে তাকায়। মনে মনে ভাবে, বলতে হয় ভাইয়ার মাঝে ব্যাপারই আলাদা। সুন্দর তো সুন্দর, আবার এক্সট্রা কিলার অ্যাটিটিউড। বাপরে। প্রথম শর্ত,
রোজকে আমি যখন ইচ্ছে কোলে নেব, আদর করব, ইভেন আমার কাছেই রাখবো। আপনি কিছু বলতে পারবেন না রাজে। হৃদি রেগে দাঁতে দাঁত চেপে বলল। রোজ আমার মেয়ে, আপনার না। তীব্র ভ্রু কুঁচকে তাকালো হৃদির দিকে। মেয়ে আপনার একার না, আমারও। আমার ছেলেকে আকাশ থেকে টপকে আপনার পেটে পড়েছে? আপনি না ডক্টর? নীলিমা তীব্রর এমন বেফাস কথায় হাঁ হয়ে তাকিয়ে আছে। হৃদি বিড়বিড় করে বলল। সভ্য, আমি বলতে চাইছি হৃদির বায়োলজিক্যাল মা আমি না, কিন্তু ও আমার মেয়ে। তীব্র কথা বাড়াতে চাইল না। রাজি না হলে কিন্তু। নীলিমা ঝট করে বলল। রাজি? আপু রাজি। এই আপু তুমি রাজি না? হৃদি নীরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল। তারপর প্রতিদিন আমার জন্য আপনি রান্না করে নিজ হাতে আমাকে দিয়ে যাবেন, আর সকাল সকাল আমার ঘুম ভাঙাবেন। হৃদি কিছু বলার আগে নীলিমা বলল। হ্যাঁ হ্যাঁ রাজি। রাজি না আপু? হৃদি আবারও দীর্ঘশ্বাস ছাড়ল। এ লোক ভীষণ তারা, কিন্তু এ লোক চায় কি আমার কাছে? ডিভোর্স হয়নি নাকি অন্য কিছু? রোজের প্রতি এত পসেসিভই বা কেন সে? রাজি? তীব্র বাঁকা হেসে বলল। গুড। 6:30 বাজে এখন। আমি আর রোজ এখন ঘুমাবো আপনার রুমে। সঠিক সময় আমাদের ডেকে দিবেন। হৃদি বিরক্ত হয়ে বলল। রোজ তো আপনার মেয়ে না, তবে এত কেয়ার কেন করছেন? তীব্র বাঁকা হেসে বলল। স্বপ্ন সে জবাব দেওয়া জরুরি মনে করছি না। বলে রোজকে কোলে নিতেই ঠোঁট ফুলিয়ে কেঁদে দিল রোজ। একবার বাবার কোল, একবার মায়ের কোল, বেচারি ঘুমাতেই পারছে না। তীব্র আদুরে গলায় মেয়েকে কি সব বলতে বলতে চলে গেল সিঁড়ি বেয়ে ওপরে। হৃদি তীব্রর যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর নীলিমা আর হৃদিও ওপরে চলে গেল। চারদিকে সকালের আমেজ শুরু হয়েছে। গ্রামে মানুষ খুব ভোরে উঠেই তাদের কর্মে যায়। সবাই একে একে তাদের কাজে লাগছে। হৃদি বারান্দা থেকে দূরে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগেই দেখে এসেছে রোজ তীব্রর বুকে সেদিনের মতোই সুন্দর করে ঘুমাচ্ছে। তীব্রও মনে হচ্ছে খুব শান্তিতে ঘুমাচ্ছে, যেন অনেকদিন নির্ঘুম রাত পার করেছে। রোজ আর তীব্রর ব্যাপার তার কাছে জটিল একটা অঙ্ক মনে হচ্ছে, যা সমাধান করতে গেলে মাথা ঘুরপাক খাচ্ছে। হাজারো চিন্তা, মনে মনে প্রশ্ন জাগছে। রোজকে কি তার পরিচয়, কিন্তু উত্তর জানা নেই কোনোটার। আপু নীরের কথায় পেছনে তাকায় হৃদি। নীরের বাবা মা ভাইয়ের জন্য খারাপ লাগছে, তার জন্যই এসব হচ্ছে। যদিও জানে তীব্র কিছুই করবে না, কিন্তু সাময়িক কষ্ট পাবে তো। সরি নীল। সরি কেন বলছো আপু? আমার জন্য তোর বাবা মা। এতে তোমার কোনো দোষ নেই আপু, তবে আমি জানতে চাই তোমার অতীত। হৃদি দীর্ঘশ্বাস ফেলল, আবারও দূর আকাশের দিকে তাকিয়ে থেকে বলল। অবহেলা কি জানিস নীল? আমি ছোট থেকে অবহেলায় বড় হয়েছি, শুধু আমার গায়ের রংটা কালো তাই। আমার দুই বোন, এক ভাই আমরা। আমি ভাইয়া আর রূপালী আপু। এরপর হৃদি বলতে শুরু করলো তার অতীত সম্পর্কে। এদিকে তীব্রর ঘুম ভাঙে আবল তাবল কথায়। প্রথমে বুঝতে না পারলেও ধীরে ধীরে চোখ খুলে বুঝলো মেয়ে তার বুকের ওপর শুয়ে শুয়ে তাকে দেখছে আর কি সব বলছে। হাত দিয়ে ধরতে চাইছে তীব্রর মুখ, কিন্তু পারছে না। তীব্র রোজকে দেখে বিস্তর হাসল, দুহাতে মেয়েকে বুকে বসিয়ে বলল। জানের পাখি, আমার প্রিন্সেস, আমার মায়ের ঘুম হয়ে গেল। রোজ বাবার চুল মুঠোয় নিয়ে খেলতে লাগলো। তীব্র রোজের পেটে কাতুকুতু দিতেই রোজ খিলখিল করে হেসে উঠল। দুইজনের দুষ্টমির মাঝেই তীব্র ঘড়িতে সময় দেখল, তখন বাজে 8টা। হৃদি রুমে ঢোকে রোজ তীব্রকে জেগে থাকতে দেখে বলল। আমার মামুনি উঠে গেছে, আসো। রোজ মাকে দেখে হাত পা ছুড়তে থাকে, যেন বাবা মাকে একসাথে দেখে সে ভীষণ খুশি। মেয়েকে খুশি দেখে হৃদির মুখে হাসি ফুটে উঠল। রোজকে কোলে নিয়ে তীব্রর দিকে তাকালো। তীব্র মুচকি হেসে তাকিয়ে আছে মা মেয়ের দিকে। হৃদি তীব্রকে দেখে বলল। খাবার তৈরি, চলে আসুন। তীব্র মিষ্টি হেসে সম্মতি দেয়। এরপর ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসতেই চোখ মুখ কুঁচকে ফেলে। আলু ভর্তা আর ভাত। হৃদি মনে মনে বলে, থাকবেন না, থাকেন, এইসব খেতেই হবে। এটা আপনার চৌধুরী বাড়ি না। তীব্র অসহায় চোখে তাকালো হৃদির দিকে। এসব কি খাবার? হৃদি বিরক্ত হয়ে বলল। কি খাবার আবার? ভাত ভর্তা, চোখে দেখেন না? তীব্র অসহায় মুখে বলে। আমি এটা খাবো? হৃদি একই ভঙ্গিতে বলল। তো খেলে খান, না খেলে চলে যান, দরজা খোলাই আছে। নীর ভুরু কুচকে দুজনকে দেখছে। তীব্র একটু ভাতের সাথে একটু ভর্তা দিয়ে মুখে দিতেই চোখ মুখ কুচকে ফেলে। সকালে এসব খাবার খায় না তীব্র, হেলদি ব্রেকফাস্ট করে।
যাতে থাকে ওই ঘাস পাতা, সবজি, ডিম, ওটস ও দুধ। তাছাড়া তীব্র ঝাল খেতে পারে না, আর নীলিমা ভর্তায় ঝাল বেশি দিয়ে করেছে, তাই চোখ মুখ কুঁচকে রেখেছে। হৃদি জানলেও কিছু বলেনি। তীব্র কোনো মতে ভাতটুকু গিলে গটগট করে পানি খেল। নীলিমা দুইজনকে দেখিয়ে বলল, আর কিডন্যাপার ভাইয়া, কোনো সমস্যা? আপু বলল আপনি নাকি ঝাল পছন্দ করেন। তীব্র শীতল চোখে হৃদির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, অনেক। তাহলে খান। হ্যাঁ, খাচ্ছে। তীব্র হৃদির দিকে তাকিয়ে ঝাল ভর্তা দিয়ে ভাত মুখে পুরে নেয়। হৃদি হতবাক হয়ে তাকালো তীব্রর দিকে। পরপর ঝাল ভর্তা খেয়ে তীব্র চোখ মুখ লাল হয়ে গেছে, তবুও খেয়ে যাচ্ছে। হৃদি তীব্রর মুখ দেখে ঝট করে উঠে এসে বলল, হয়েছে, আর খেতে হবে না। তীব্র জেদ ধরেই বলে, আমি খাবো। হৃদির রাগ হয়। তীব্র জেদ করবে না, ছাড়ুন। তীব্র তবুও জেদ করে খেতেই হৃদি তীব্রর হাত ধরে বলল, হয়েছে, আর খেতে হবে না, মানা করছি না আমি। তীব্র ঝালে মাথা নিচু করে আছে, ইচ্ছে করছে সব উল্টা পাল্টা করে দিতে। ভেতরে জ্বলছে তার। লাল হয়ে আসা মুখটা একটু তুলে হৃদিকে বলল, জান, আপনি খুশি তো আমি শাস্তি পাচ্ছি? হৃদির চোখ টলমল করে উঠল, তবুও নিজেকে শক্ত করে বলল, কেন একা ছেড়ে দিচ্ছেন না আমায়? কথাটা বলে ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে গ্লাসে করে তীব্রর মুখের সামনে ধরে, কিন্তু তীব্র মুখ সরিয়ে রুমে চলে যায়। হৃদি তীব্রর যাওয়ার দিকে তাকিয়ে থেকে রাগে গজগজ করতে করতে তীব্রর পিছু পিছু যায়। এ লোক অত্যাধিক তেরা। হৃদি রুমে এসে দেখে তীব্র শটান হয়ে শুয়ে আছে, গলায় হাতে লাল লাল কি যেন হচ্ছে। হৃদি অবাক হয়ে বলল, এসব কি হচ্ছে আপনার গায়ে? মানা করলেও কেন শোনেন না আপনি তীব্র? আমায় কষ্ট দিয়ে কি মজা পান আপনি? এত ভালো লাগে আমায় কষ্ট দিতে? দেখি উঠুন, শাওয়ার নিতে হবে, আসুন। তীব্র থেমে থেমে বলল, আপনি একটু ছুঁয়ে দিন, সব ঠিক হয়ে যাবে। হৃদির হুট করেই মেজাজ গরম হলো। রেগে বলল, উঠুন বলছি, অসভ্য লোক, উঠুন। হৃদির জোড়াজোড়িতে তীব্র উঠে দাঁড়ালো। হৃদি তীব্র রগে রগে পরিচিত, তাই সময় নষ্ট না করে হাত টেনে নিয়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল। শার্টের বোতাম খুলে শার্টটা খুলে ফেলতেই নজরে আসলো পেটানো শরীর। হৃদির আপাতত সেদিকে খেয়াল নেই, সে ব্যস্ত শরীরের দাগগুলো দেখতে। পিঠের দিকে যেতেই নজরে আসে কালচে হয়ে যাওয়া দাগের দিকে, যেন জোরে কিছুর আঘাত করলে যেমন হয়। হৃদি অন্য সময় হলে লজ্জায় লাল নীল হয়ে যেত, কিন্তু এখন আপাতত চিন্তা অন্য কিছু। কালচে দাগের ওপর কাঁপা কাঁপা আঙ্গুল ছোঁয়াতেই চোখ বন্ধ করে নিল তীব্র। হৃদি অবাক হয়ে তাকিয়ে আছে কালচে দাগের দিকে। কেউ তীব্রকে আঘাত করবে তা সম্ভব না। তীব্র মারামারি করলেও এমনভাবেই জবাব দেয় যাতে শরীরে এমন ক্ষত তো হবেই না। তাছাড়া কথায় কথায় স্যুট করে দেওয়া লোক নিজেকে এভাবে মার খাওয়াবে? হৃদির ভাবনা বাদ দিয়ে ট্যাপ ছেড়ে বালতিতে পানি ভরে মগে করে তীব্রর গায়ে ঢালতে লাগলো, কিন্তু এত লম্বা হওয়ার কারণে হাত পৌঁছাচ্ছে না গলার দিকে। ঝর্ণার পানি পড়লেও বলিষ্ঠ দেহি পুরুষের শরীরে পৌঁছাচ্ছে না। এটা তো সাধারণ বাড়ি, এটা তো চৌধুরী বাড়ি না যে সব তীব্রর হিসেবে চলে। হৃদি টুল এগিয়ে দিয়ে বলল, বসুন। তীব্র ভদ্র বাচ্চাদের মতো বসে পড়লে হৃদি পানির মগে করে পানি ঢালতে লাগলো। তবে ওই দাগ। হৃদি আমতা আমতা করেই বলল, পিঠে কি হয়েছে? তীব্রর ফটাফট জবাব, জানি না। হৃদি রেগে বলে, বলে আমি আপনাকে মেরে ফেলবো না? তীব্র বাঁকা হেসে মনে মনে বলল, আপনার কষ্টের ভাগ যান। তবে মুখে কিছুটা ব্যঙ্গ করেই বলল, হয়তো কোনো মেয়ের আচরে দাগ হবে। হৃদির রাগ হলেও কিছু বলল না, তবে মনে মনে বলল, আমার চোখ আছে, অসভ্য লোক। তীব্র হৃদির বিড়বিড় করায় মুচকি হাসল। তীব্র শরীরে পানি দিতে গিয়েও নিজেও ভিজে গেছে। ভেজা জামা শরীরে লেপ্টে শরীর বোঝা যাচ্ছে। সেদিকে কোনো ধ্যান নেই হৃদির। সে চিন্তিত মুখে পানি নিয়ে পুরো শরীর ধুয়ে দিচ্ছে। তীব্র হৃদির চিন্তিত মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। ইচ্ছে করলে হৃদির ঠোঁটের ওপর হামলা করে ঝাল মিটিয়ে নিতে পারত, কয়েকবার করতেও চেয়ে করেনি। এত ঝাল ওই নরম ঠোঁটে সহ্য হবে না। আজ আর হৃদির প্রতি তীব্র উত্তেজনা কাজ করছে না। এই যে ভেজা শরীরে তার সামনে, কিন্তু তীব্রর চোখ গিয়ে আটকাচ্ছে না। সে তো আটকে আছে স্নিগ্ধময়ীর স্নিগ্ধতায়। মায়াবী মুখটা তার জন্য চিন্তিত। আহা, কি সুখ! এইটুকু সুখের কিছু না হলেও তীব্রর কাছে সুখের ভাণ্ডার। কিছুক্ষণ পর লালচে দাগ কমে আসতেই হৃদি বলল, চেঞ্জ করে আসুন, আমি বাইরে যাচ্ছি। বলে কয়েক কদম যেতেই তীব্র বলল,
আপনার সামনে চেঞ্জ করতে আমার কোনো সমস্যা নেই জান, আপনি তো। হৃদি দাঁত কটমট করেই বলল। অসভ্য। বলে বের হতেই তীব্র চেঁচিয়ে বলল। শুধু আপনার অসভ্য পুরুষ আমি জান। হৃদি থামল না, তবে রাগে মুখটা মুহূর্তে বদলে চোখ ছলছল করে উঠল। বিড়বিড় করে বলল। কেন পড়াচ্ছেন তীব্র? হৃদি আর দাঁড়ালো না, অন্য রুমে চলে আসে। নিজেকে সামলে চেঞ্জ করে নেয়। হৃদির জামাও কিছুটা ভিজে গেছে। তীব্র শাওয়ার নিয়ে বের হতেই নীলিমা দরজায় দাঁড়িয়ে বলে। কিডন্যাপার ভাইয়া আসবো? তীব্র নীরকে দেখে বলল। কম। নীর হাতের গ্লাস আর প্লেট টেবিলে রেখে বলল। আপু আপনার জন্য এই ওষুধ আর নাস্তা পাঠিয়েছে। রাখো। নীর যেতে গিয়েও আবার বলে। ভাইয়া আপনি ছাল খেতে পারেন না তাই না? তীব্র মুচকি হাসল। না। তাহলে আপু হয়তো রাগ করেই বলেছে আপনি ছাল খান। জানি আমি। নীর অবাক হয়ে বলল। তবুও খেলেন? না খেলে পুরুষ হয়ে পেতাম কিভাবে? নীর তীব্রর কথায় অবাক হলেও মুচকি হাসল। মনে মনে দোয়া করল যেন সবকিছু ঠিক হয়ে যায় তাদের মাঝে। রোজকে ঘুম পাড়িয়ে নিজের বেডরুমে আসে হৃদি। আজ হসপিটালে যাওয়া হয়নি। তীব্র শরীরে এখন লাল দাগ কিছুটা কমে এসেছে। ঔষধের কারণে হয়তো ঘুমাচ্ছে। তা দেখতেই নিজের রুমে আসে হৃদি, কারণ তীব্র তার রুমেই ঘুমিয়ে আছে। এদিকে কারেন্ট চলে গেছে, প্রায় 5 মিনিট হয়েছে। হৃদি রুমে এসে তীব্রর ঘর্মাক্ত অবস্থা দেখে চমকে ওঠে। ভিজে গেছে পুরো শার্ট। শুধুমাত্র 5 মিনিট কারেন্ট নেই, তাতেই। হৃদি বেডের অন্য পাশে রোজকে শুইয়ে দিয়ে চার্জার ফ্যান এনে তীব্রর দিকে দিল। ওড়না দিয়ে ঘাম মুছে হাত পাখা এনে বাতাস করতেও লাগলো। ফ্যান চললেও তা তীব্র শরীরে তেমন কাজে আসছে না, তাই হাত পাখা নিয়ে তীব্রর পাশে বসল। রোজ আর তীব্রকে বাতাস করতে করতে কখন যে নিজেও ঘুমিয়ে পড়েছে। তখন বাজে 11:20। নীর বাসায় এসে ফ্রেশ হতে যায়। পুরো বাড়ি শান্ত দেখে হৃদির রুমে ঢুকেই চোখ ছানা বড়া হয়ে গেল নীরের। কলেজে আজ ক্লাস ছিল না, তাই আগেই চলে এসেছে। এসে যে এত সুন্দর একটা দৃশ্য দেখবে তা ভাবেনি। হৃদির কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে তীব্র। হৃদি খাটে হেলান দিয়ে বসে ঘুমাচ্ছে, আর তীব্রর বুকের ওপর হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে পুস্কি রোজ। তিনজন যেন একে অপরের সংস্পর্শে নিশ্চিত হয়ে ঘুমাচ্ছে। নীলিমা রুমের পর্দাগুলো একটু টেনে দিল যাতে বাইরের রোদ না আসে। ফ্যানের পাওয়ার একটু বাড়িয়ে চুপচাপ বের হয়ে গেল। হৃদিকে এত শান্তিমতো ঘুমাতে দেখেনি নীলিমা। হোক সময়টা প্রায় দুপুর, তাতে কি? এমন শান্তির মানুষগুলো থাকলে গাছতলাতেও ঘুম আসে। নীর সব ভেবে রান্নাঘরে চলে গেল। আজ সে নিজে রান্না করবে। দেখতে দেখতে পার হয়েছে 2 দিন। 2 দিনে তীব্রর বাসা সহ হসপিটালের সব কাজ হৃদিকে করতে হয়েছে। এত ডক্টর স্টাফ থাকতে তীব্রর আশেপাশে সবসময় হৃদিকে চাওয়াটা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সবাই নিজেদের মধ্যে এটা নিয়ে আলোচনা করছে। কেউ কেউ আবার হিংসায় জ্বলছে, কারণ সবাই চায় তীব্রর সান্নিধ্য। কেউ কেউ হয়তো তীব্রর মতো অভিজ্ঞ ডক্টরের সাথে কাজ করার সুযোগ চাইছে, আর কেউ কেউ হয়তো তার সাথে ঘনিষ্ঠ হতে চাইছে। কিন্তু তীব্র কারো দিকে তাকানো তো দূর, হৃদি ছাড়া আশেপাশে কাউকেই অ্যালাউ করছে না। এদিকে হৃদি যত চাইছে সে দূরে থাকবে, তীব্র তাকে তত বাধ্য করছে তার সাথে না চাইতেও আঠার মতো লেগে থাকার জন্য। কখনো ডক্টর মনসুর আলীর আদেশে, কখনো নীলিমার পরিবারের হুমকি দিয়ে। তবে একটা জিনিস খেয়াল করেছে হৃদিতা, রোজ এখন তাকে ছাড়াও তীব্রর কাছে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে। আর তীব্রও যেন রোজের প্রতি অতিরিক্ত কেয়ারফুল। এটাই ভাবনার বিষয় হৃদির কাছে। হৃদির ভাবনার মাঝেই টিভি অন করে নীলিমা। উদ্দেশ্য এখন সে আর রোজ কার্টুন দেখবে। এইটুকু মেয়ে ড্যাব ড্যাব করে টিভির দিকে তাকিয়ে থাকে গম্ভীর মুখে, যেন সে বিশেষ মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণ কিছু দেখছে। মন্যচ্যুত হলেই অঘটন ঘটে যাবে। হৃদি সব ভেবে মৃদু হাসে। পেশেন্টের কিছু ফাইল দেখার জন্য সোফা থেকে উঠে রুমের দিকে যেতেই থেমে যায় হৃদির পা। চট করে ঘুরে তাকায় টিভির দিকে। টিভিতে বড় বড় করে লেখা হয়েছে, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। সিটি হসপিটালের কর্মরত ডক্টর ফারুক হোসেনের মৃত্যুতে শোকাহত হসপিটালের সকল মানুষ। কাল রাতে ট্যুর থেকে বাসায় ফেরার পথে অ্যাক্সিডেন্টে নিহত হন তিনি। তবে বেরিয়ে এসেছে অনেক চাঞ্চল্যকর তথ্য। ডক্টর ফারুক ছিলেন অত্যন্ত নোংরা লোভী একজন ডক্টর। তিনি নাকি শিশু পাচারকারী চক্রের সঙ্গে জড়িয়েছিলেন। ডেলিভারির সময় তিনি মায়ের বুক থেকে তার নবজাতক সন্তানকে কেড়ে নেন। জীবিত সন্তান জন্ম দিলেও মৃত ঘোষণা করে দেয়, সেই শিশু পাচার করেন। হৃদির বুকের ভেতর ধকধক করছে। ডক্টর ফারুক হোসেন
তো তার ডেলিভারি করেছে। তবে কি? হৃদির ভাবনার মাঝেই কলিং বেল বেজে ওঠে। নীর রোজকে কোলে নিয়ে দরজা খুলতেই বাসায় ঢোকে তীব্র। মেয়েকে দেখে আগে কোলে তুলে নেয়, কলেজার টুকরা তার। তীব্র সামনে যেতেই হৃদিকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকালো। দৃষ্টি অনুসরণ করে টিভির দিকে তাকিয়ে ব্যাপারটা বুঝতে পারল। হৃদির টিভি থেকে দৃষ্টি সরিয়ে তীব্রর দিকে তাকালো। ছল ছল চোখে নির্বাক হয়ে তাকিয়ে রইল তীব্রর দিকে। কাপা কাপা গলায় উচ্চারণ করল, তবে কি আমার বাবু, নাকি আমি সত্যি মৃত সন্তানজন? তীব্র কিছু বলতে চেয়েও বলল না। রোজকে হৃদি তার কোলে তুলে দিতে দিতে বলল, কিছু জিনিস আমার কাছে রেখে দূরে খুঁজে বেড়াই। হৃদি অবুঝের মতো তাকিয়ে রইল তীব্রর দিকে। তীব্র আর কথা বাড়ালো না। মেয়ে তার কাছে, অথচ সে মেয়েকে খুঁজছে। সে বলবে না, খুঁজুক এটুকু অনেক কুলুতো দিয়েছে। ভোর 5টায় অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙে তীব্রর। এখন তার জগিং টাইম। উঠে লাইট অন করতেই চমকে ওঠে তীব্র। তার সামনে বেডের পাশে বসে আছে হৃদিতা। লম্বা হাঁটু সমান খোলা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গায়ের ওড়নাটাও ঠিকভাবে নাই। প্রচণ্ড বিধ্বস্ত লাগছে হৃদিকে। চোখ মুখ ফুলে গেছে, মনে হচ্ছে অনেক কেঁদেছে সে। তীব্র ঘাবড়ে যায়, কিন্তু কিছু বলার আগেই হৃদি ভাঙ্গা গলায় বলে, ও কি আমার মেয়ে তীব্র? তীব্র ঘাড় ঘুরিয়ে বিছানায় শুয়ে রাখা মেয়ের দিকে তাকালো। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে হৃদিকে উঠিয়ে পাশে বসালো। কি অবস্থা করেছে কেঁদে কেটে। তীব্র চোখের পানি মুছিয়ে দিল। আর সাসপেন্স বাড়ালো না। অনেক কষ্ট দিয়েছে সে। রোজ তাদের মেয়ে, এটা জানার অধিকার তার আছে। তাই সরাসরি বলল, হ্যাঁ, রোজ আমাদের মেয়ে, আমাদের দুজনের মেয়ে। হৃদি তার ডুকরে কেঁদে উঠল। ঝট করে জড়িয়ে ধরল তীব্রকে। তীব্র অবাক হলো। হৃদির জড়িয়ে ধরাই যেন শরীর মৃদু কেঁপে উঠল। কই, যখন সে নিজে থেকে হৃদির কাছে যায় তখন তো এমন হয় না। বুকে ছেয়ে গেল প্রশান্তির বাতাস। বুকে ধুকপুক শব্দটা জোরালো হলো, যেন শান্তি পেয়ে তারা জোরেই চলছে। তীব্র দুহাতে হৃদিকে জড়িয়ে ধরে আবেশে চোখ বন্ধ করে নিল। হৃদি কাঁদছে, জোরে জোরেই কাঁদছে। চোখের পানিতে ভিজিয়ে ফেলেছে শার্ট। তবে তীব্র আজকে থামাচ্ছে না, কাঁদতে দিচ্ছে, কাঁদুক। কিছুক্ষণ পর হৃদি তীব্রর বুক থেকে মাথা তুলে তাকালো তীব্রর দিকে। আপনি জানতেন রোজ আমাদের মেয়ে? তীব্র হৃদির চোখের পানি মুছে দিয়ে বলল, হ্যাঁ জানতাম। হৃদি অবাক হয়ে বলল, রোজ কোথায় ছিল এতদিন? ওকে কি শিশু পাচারকারী? তীব্র একটু থেমে বলল, কিছুটা তেমনই, তবে ব্যতিক্রম কিছু আছে। হৃদি অবাক হয়ে বলল, মানে? তীব্র ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, আমার উপর ভরসা আছে? হৃদি কিছুক্ষণ তাকিয়ে রইল তীব্রর দিকে। চোখ দুটো ছলছল করে উঠল সেদিনের কথা ভেবে। হুট করে তীব্রকে ছাড়াতে চাইলে তীব্র আরো শক্ত করে জড়িয়ে ধরল। ছাড়ুন। তীব্র হাতের বাঁধ ফোন টাইট করে বলল, ছাড়তে পারলে তো ছেড়ে দিতাম জান। হৃদি অভিমানী গলায় বলল। ছেড়ে তো দিয়েছেন। তীব্র বাঁকা হাসল। আমার অভিমানী, ভালোবাসা। হৃদি থমকে গেল। কতদিন পর এই শব্দটা শুনতে পেল। 4 অক্ষরের একটা শব্দে কি আছে কে জানে, কিন্তু হৃদির কাছে যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মধুর শব্দ। হৃদিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে তীব্র আবারও হাসল। দুহাতে হৃদির মুখটা নিয়ে কপালে চুমু খেল। হৃদি আবেগে চোখ বন্ধ করে নিল। চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। তীব্র কপালে ঠোঁট ছুঁয়ে রইল। এরপর ডান গালে শব্দ করে চুমু খেয়ে বাম গালেও চুমু খেল। নাকের ডগায় ঠোঁট ছুঁয়ে থুতনিতে নেমে এলো। জলধারায় ভর্তি চোখের পাতায় চুমু দিতে হৃদি শক্ত করে মুঠোয় ধরল তীব্র শার্ট। তীব্রর দিকে তাকিয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল, আপনি আমার, তাই না? হৃদির বাচ্চাদের মতো প্রশ্নে তীব্র বাঁকা হাসল, মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। হৃদি আবারও একই সুরে বলল, আপনি আর রোজ দুজনেই আমার, তাই না? তীব্র হৃদি তার গলায় মুখ গুজে ফিস ফিস করে বলল, জান। হৃদি কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে পিঠের শার্ট আঁকড়ে ধরল। তীব্র গলায় কামড় দিতেই হৃদি কিছুটা জোরে চেঁচিয়ে উঠতেই রোজ কেঁদে উঠল। হৃদি ঝট করে তীব্রকে সরিয়ে মেয়েকে কোলে তুলে নিল। রোজের পুরো মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। হাত পায়েও অসংখ্য চুমু দিল। তীব্র অসহায় মুখে বলল, এটা কোন ওঠার সময়? হৃদি তীব্রর কথায় ফিক করে হেসে উঠল। রোজ ড্যাব ড্যাব করে তাকালো মায়ের দিকে, যেন মায়ের হাসিতে সে মুগ্ধ। তীব্র হাত বাড়িয়ে টেনে আনলো নিজের কোলে দুজনকেই। হৃদিকে উল্টা বসিয়ে কাঁধে থুতনি রেখে বলল,
আমার পৃথিবী সবচেয়ে সুন্দর। সবাই অনেক কয়টা রোগী দেখে ক্লান্ত হয়ে বসেছে হৃদি। হুট করে দরজায় টোকা হওয়ায় হৃদি ঠিক হয়ে বসে আসতে বলতেই হুড়মুড় করে রুমে ঢোকে লাবিব। লাবিবকে দেখে হৃদি ভুরু কুঁচকে তাকালো। লাবিব আমতা আমতা করে বলল, ভাবি। লাবিব চোখ ছোট ছোট করেই বলল। সমস্যা কি ভাইয়া? লাবিব একই সুরেই বলল। ভাবি আসলে হৃদি বিরক্ত হয়ে বলল। আসলে কি? লাবিব এবার বলল। ভাবি বস আপনাকে কেবিনে ডেকেছে। সাথে সাথে হৃদি কটমট করে বলল। আমি কি আপনার বসের পিয়ে লাগি? লাবিব অসহায় হয়ে চেয়ে আছে। এই স্বামী স্ত্রী চক্করে তার এবার পাগলা গারদে ভর্তি হবার লাগবে। বসের উচিত হৃদিকে নিজের সাথে বেঁধে রাখা, তাহলে বস যেখানে হৃদি সেখানে। ইয়ে মানে আসলে হৃদি বিরক্ত হয়ে বলল। ভাই আমি ক্লান্ত, রোজকে দিয়ে যান দরকার পড়লে। অবশ্য দরকার হবে না, মেয়ে বাবাকে পেলে তো দুনিয়া ভুলে যায়। কিন্তু আমি যাব না। আর খবরদার যদি আপনার বস আমার কেবিনে আসে তো। লাবিব অসহায় মুখে হৃদির দিকে চেয়ে বের হয়ে আসে। একবার হৃদি আর একবার বস। বাপরে, সে এবার ক্লান্ত। লাবিব যেতেই হৃদি চেয়ারে শরীর এলিয়ে বসে। সেদিনের পর পার হয়েছে আরো 2-3টে দিন। 2টো দিন হৃদি টোটাল কথা অফ করেছে তীব্রর সাথে। কারণ হৃদি তীব্রকে জিজ্ঞেস করেছিল কেন এসব হয়েছে তাদের সাথে। তীব্র বলেনি এমন না, বলতে চায়নি। তীব্র চায় না সদ্য আঘাত সেরে ওঠা জায়গাটা আবারও আঘাতে পাক। বাবা, হৃদি তার বাবাকে ভীষণ ভালোবাসে। তিক্ত সত্য সে জানলেও তার ছোট্টবেলার বাবার সাথে কখনো স্মৃতিটুকু সে খুব যত্ন করে মনে গেঁথে রেখেছে। তাই আপাতত তীব্র চাইছে না হৃদি কিছু জানুক। না চাইতেও অনেক বেশি কষ্ট দিয়েছে সে। আর কোনো কষ্ট দিতে চায় না তীব্র। আর এই না বলাটাই হৃদির রাগের কারণ। তাছাড়া সেদিন মোনার সাথে ব্যাপারেও কিছু বলেনি তীব্র, শুধু বলেছে সময় আসলে বলবো। আর এতেই তীব্র ক্ষিপ্ত। এত সাসপেন্স কেন বাড়াচ্ছে তীব্র? কেন তাকে সত্যি বলছে না? কেন তার চারদিকে রহস্য জাল বিছানো? তাই সে কঠিন পণ করেছে তীব্রর সাথে আর কোনো কথা বলবে না। এদিকে বেচারা লাবিব কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে তীব্রর সামনে। বস তাকে কোনো কাজ বলেছে আর সেটা হয়নি, এইবার ওই প্রথম। তাই কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। তীব্র লাবিবের দিকে তাকিয়ে বাঁকা হাসল। তোর ভাবি বলে ভীষণ ভালো, শান্ত, নম্র, ভদ্র। কিন্তু আফসোস তুই জানিসই না, তোর ভাবিরও রাগ জেদ অধিক। আমি জানতাম ও আসবে না। লাবিব মাথা নিচু করে ফেলল। সরি বস। তীব্র উত্তরে তার আচরণগত ভাবে উদ্ভট প্রশ্ন করল। কাউকে ভালোবাসিস? লাবিব চট করে মাথা তুলে অবাক হয়ে তাকালো তীব্রর দিকে। তীব্রর ঠোঁটে বাঁকা হাসি। লাবিব বাবুক হয়ে বলল, বিয়ে প্যারা বস। তীব্র আবারও বাঁকা হাসল। আমি একা কেন প্যারা নেব? তুইও নিবি, মেয়ে খুঁজে ফেল। লাবিব শুকনো ঢোক গিল। বস তার বিয়ে নিয়ে পড়েছে কেন? এই বসই জয়েন্ট হওয়ার আগে তাকে বলেছিল বিয়ে নামক প্যারা কখনো নিবি না। বিয়ে ছাড়া জাস্ট এনজয় করলে আমি মাইন্ড করবো না। অথচ আজ সেই নাকি বিয়ের করার হুমকি দিচ্ছে। এসব ভাবলেও মনে হয় তীব্র যেন তীব্র না। হাই, আজ আরো 2 দিন পার হয়েছে। মোট 4 দিন হৃদি তীব্রর সাথে কথা তো দূর, সোজা মুখে দেখেনি পর্যন্ত। তীব্র কথা বলতে চাইলে হৃদি ইগনোর করে গেছে। তীব্রর মেজাজ বেজায় চটে আছে আজ। হৃদির তাকে ইগনোরের করা সহ্য হচ্ছে না আর। কেন মেয়েটা বুঝছে না তার কষ্ট হচ্ছে? এত কাছে থেকেও হৃদির থেকে দূরত্ব তার সহ্য হচ্ছে না। হৃদি সবই গোসল সেরে বের হয়ে আয়নার সামনে দাঁড়াতেই হুট করে তীব্র কোথা থেকে এসে এক টানে দেওয়ালে চেপে ধরে। গলায় মুখ গুজালো। হৃদি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ গলায় চিনচিনে ব্যথায় কাঁকিয়ে ওঠে। নিজেকে ছাড়াতে চাইলে তীব্র আরো শক্ত করে চেপে ধরে, আবারও কামড় বসালো। রেগে হৃদি থুতনি চেপে ধরে বলল, আর কত আর কত আর কত চালাবি বল? কেন ইগনোর করছিস? হৃদিও আজ তীব্রর মতোই সেম তেজ দেখিয়ে বলল, অসভ্য লোক, খবরদার ছবেন না আমায়। আমি আপনার ভোগের বস্তু না একদম। পেয়েছেনটা কি আপনি আমায়? যখন ইচ্ছা কাছে টানবেন, আবার যখন ইচ্ছা ছুঁড়ে ফেলে দিবেন। আবার কোনো কিছু বলবেনও না আমায়। চারিদিকে এত রহস্য, আমি ধোঁয়াশায় আছি তীব্র। আর পারছি না, আমি না পারছি মেনে নিতে, না পারছি ছেড়ে দিতে। এতদিন বেঁচে ছিলাম আমি আমার সন্তানের সাথে জান্নাতে দেখা করার জন্যে। আর আজ বেঁচে আছি আমার মেয়ের সাথে দুনিয়ায় বাঁচার জন্যে। আমি মেনে নিতে পারছি না আপনাকে, আর নিতে পারছি না। আমি এইসব নিতে পারছি না, আর পারছি না আপনাকে আর ভরসা করতে।
যদি শরীর ছোঁয়ার ইচ্ছে হয় তা করুন আমায় ভোগ। আপনার শরীরের সকল চাহিদা মিটিয়ে নিন, তবু বাঁচাতে দিন আমায় প্লিজ। হৃদির কথা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনলেও শেষের কথায় হাত ঢিলে হয়ে এলো তীব্রর। রক্তলাল চোখে চাইল তীব্র হৃদির দিকে। এক হাতে মুখ চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, তোর শরীর ভোগ করতে চাই আমি। হৃদি নিচুপ হয়ে কাঁদছে। হৃদির চুপ থাকা দেখে তীব্রর মেজাজ আরো খারাপ করলো। রেগে আয়নার বাড়ি দিতেই হৃদি ঝট করে জড়িয়ে ধরে। তীব্র সাথে সাথে হৃদিকে ছাড়িয়ে ছক্কা মেরে ফেলে দেয় নিচে। রেগে মনে হচ্ছে তীব্র শরীর দিয়ে ভাব বের হচ্ছে। তীব্র নিচে বসা হৃদির গাল চেপে ধরেই বলল, আই প্রমিস আর আসবো না তোর কাছে, মুছে ফেলবো তোকে, মনে রাখিস। তীব্র নিজের প্রমিস ভুলে না। বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে রুম থেকে বের হয়ে গেল তীব্র। তীব্র বের হতেই হৃদি ডুকরে কেঁদে উঠল। অসহ্য যন্ত্রণা আবারও তাকে ঘিরে ধরেছে। পারছে না মেনে নিতে, না পারছে ছেড়ে দিতে। রহস্যে ঘেরা চারদিকে সবকিছু ধোয়া ধোয়া তার কাছে। এদিকে তীব্র রাগ আজ 100 ভাগ। হিংস্র তীব্র যেন জেগে উঠেছে অনেক দিন পর। রাগে ইচ্ছে করছে সব ধ্বংস করে দিতে, সব। নীলিমা রোজকে নিয়ে বাগান থেকে ওপরে উঠতেই থমকে যায় তীব্রর ভয়াবহ লাল চোখ দেখে। তীব্র নীরের দিকে না তাকিয়ে চলে যেয়েও থেমে যায়। রোজের কান্না শুনে মেয়েটার বয়স অল্প হলেও বাবার ঘ্রাণেই বাবাকে চিনে ফেলে। রাগে তীব্র শরীর কাঁপছে। সে চাইছে না রোজ তাকে এখন দেখুক বা ভয় পাক। এই ভেবে আবারও চলে যেতে গিয়েও রোজের কান্নায় থেমে যায় তীব্র। এদিকে নীর রোজের দিকে তাকিয়ে অবাক হয়ে আছে। একবার রোজ তো একবার তীব্রকে দেখছে। হুট করে তীব্র দ্রুত এসে মেয়েকে কোলে তুলে বুকে চেপে ধরে, গালে মুখে পরপর চুমু দিয়ে বলল, এই যে মামুনি, আমি তো এখানে, কাঁদে না জান পাখি। রোজ তীব্রর আধুরে কথায় থেমে বাবার দিকে ড্যাব ড্যাব করে তাকায়। মেয়েকে এভাবে তাকাতে দেখে তীব্র শান্ত হয়ে এলো। রক্তলাল চোখ পরিণত হলো নীলাভ চোখে। মুখে হিংস্রতার জায়গায় ফুটে এলো বিস্তর হাসির রেখা। তীব্রর হাসি দেখে রোজও ফোকলা দাঁতে হেসে ফেলল। রোজকে হাসতে দেখে তীব্রর হাসি আরো চওড়া হলো। তীব্র মনে মনে আল্লাহকে লক্ষ কোটি ধন্যবাদ জানালো, মায়ের পর হৃদি আর হৃদির পর ছোট্ট পাখিটাকে তার জীবনে পাঠানোর জন্য। তীব্র রাগ কমে আসলো। রোজকে সাথে নিয়ে বাগানে গেল। বাবা মেয়ে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর রোজ ঘুমিয়ে পড়লো বাবার বুকের ভেতরে। রোজ ঘুমাতে তীব্র নীলিমার কোলে মেয়েকে দিয়ে বলল, মা মেয়ের খেয়াল রেখো, কিছু বডিগার্ড এখানে থাকবে তোমাদের সুরক্ষার জন্য। কথাটা বলে তীব্র ঝড়ের গতিতে নীরকে কিছু বলার সুযোগ না দিয়েই গাড়িতে বসে শ করে গাড়ি টান দিল। তীব্রর গাড়ি বের হওয়ার সাথে সাথে আরো দুটো গাড়ি বের হলো। নীর সেই অবাক হয়ে আছে, তার এখনো মাথায় কিছুই ঢুকছে না। কি হয়েছে? নীর রোজকে ওপরে এনে শুইয়ে দেয়। হৃদির রুমে যেতেই হৃদিকে ফ্লোরে বসে থাকতে দেখে চমকে ওঠে। হৃদির কাছে এসে কিছু বলতেই হৃদি নীরকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কি করবো আমি নীল, বল না, আমার অসহ্য লাগছে সব। নীর কিছু না বুঝলেও এটা বুঝলো হৃদি আর তীব্রর মাঝে হয়তো ঝামেলা হয়েছে। নীর কি বলবে? কোনো মতে হৃদিকে উঠিয়ে বিছানায় শুইয়ে দিল। নীর একটু চুপ থেকে বলল, জানি না তোমাদের মাঝে কি হয়েছে, কিন্তু শুধু এটা বলবো তীব্র ভাইয়া তোমাকে ভীষণ ভালোবাসে আপু। কথাটা বলেই নীর চলে আসে। সে জানে না কি হয়েছে, কেন হৃদি কাঁদছে। তবে কেন যেন কথাটা বলতে ইচ্ছে হলো। সে কি কিছু ভুল বলল? নীর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রোজের কাছে গেল। প্রায় 7 দিন হতে চলল, তীব্রর কোনো খোঁজ নাই। লাবিব অনেক ট্রাই করেও তীব্রর খোঁজ নিতে ব্যর্থ। তাছাড়া তীব্র না চাইলে তার খোঁজ পাওয়া সম্ভব নয়। এমনটা আগেও অনেকবার হয়েছে, তবে তীব্রর জীবনে হৃদি আসার পর এই প্রথম তীব্রর খোঁজ করে পাওয়া যাচ্ছে না। এতে হৃদি নিজেও বেশ চিন্তিত। হৃদি ক্লান্ত শরীর নিয়ে ক্যাবিনে ঢুকতেই দেখে নীরের কোলে রোজ ঘুমাচ্ছে। মেয়েটাও বাবা ছাড়া থাকতে চায় না এখন। হৃদি কেবিনে ঢোকার কয়েক মিনিট পরেই রুমে ঢোকে ডক্টর মিতু। মিতু কিছুটা রেগে হৃদিকে বলল, তুমি তখন কেন কোনো উত্তর করলে না রিধি? হৃদি ঘুমন্ত মেয়েকে কোলে তুলে বুকে চেপে ধরল। রোজকে বুকে নিতেই চোখ ভিজে উঠল হৃদির। রোজকে বুকে নিতেই ক্লান্ত শরীর যেন চাঙ্গা হলো। তবুও ক্লান্ত হয়ে আসা শরীর চেয়ারে এলিয়ে বসে বলল সে, কে কি বললো তাতে আমার কিছুই যায় আসে না। রোজ আমার মেয়ে, ওর বায়োলজিক্যাল মাদার আমি, এটা আমাকে প্রমাণ করতে হবে না। তাছাড়া লোকের কাজে কথা সৃষ্টি, আর ওর বাবা কি সেটা তো এই মুহূর্তে আমি বলতে চাই না। মিতু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, রিধি, আমি জানি
তোমার হয়তো এসবের পেছনে কোনো না কোনো রিজন আছে, তবে হসপিটালে সবাই জানে এটা তোমার বাচ্চা নয়। এখন বলছো রোজার বায়োলজিক্যাল মা তুমি, কিভাবে সম্ভব? দেখো রিদি, আমি তোমার খারাপ চাই না, তবে এত মানুষের খারাপ কথাও সহ্য হচ্ছে না। তুমি কিভাবে সহ্য করছো এবার সব? হৃদি ঘুমন্ত রোজের গালে চুমু দিয়ে বলল, কারণ আমি জানি রোজা আমার মেয়ে। তাহলে রোজার বাবা কি? হৃদি মুচকি হেসে বলল। রোজের বাবা নিজেই বলবে রোজ তার মেয়ে। মিতু অবাক হয়ে বলল। মানে? হৃদি আবারও মুচকি হেসে বলল। আমার রোজ অবৈধ নাকি বৈধ সন্তান তার উত্তর সবাই ঠিকই পাবে। মিতু আবারও একই ভঙ্গিতেই বলল। তুমি কি বলতে চাইছো? হৃদিতা একটু চুপ থেকে বলল, আমি কারো প্রশ্নের উত্তর দিচ্ছি না। এর মানে এই না যে আমি জবাব জানি না, কিন্তু আমি চাই সে নিজে বলুক রোজ তার মেয়ে, কারণ আমি জানি উনি রোজের ব্যাপারে এইসব কথা সহ্য করবে না। ডক্টর মিতু দীর্ঘশ্বাস ফেলে বলল। আর ডক্টর তীব্র চৌধুরীর সঙ্গে তোমাকে জড়িয়ে যে বাজে মন্তব্য করছে সবাই, সেটা? হৃদি একই ভঙ্গিতেই বলল। সেটা মিস্টার তীব্র ভালো জানেন, তার ব্যাপার সে দেখবে। ডক্টর মিতু আবারও দীর্ঘশ্বাস ফেলল। নীলিমা তো অবাক হয়ে চেয়ে আছে হৃদি কি বলছে। আজ প্রায় 7 দিন তীব্রর কোনো খোঁজ নাই, তাহলে সে কিভাবে সব বলবে? টুং টুং গিটারের শব্দে সবাই স্টেজের দিকে তাকাতেই লাইট জ্বলে ওঠে। লাইটের আলোয় স্পষ্ট হয়ে আসে তীব্রর মুখ। টুলের ওপর বসে সামনের মাইকে সুর তোলে। একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দাঁড়াইয়া চলি। আমি তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দাঁড়াইয়া চলি। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। তীব্রর চোখ বন্ধ, তবে মুখে মিষ্টি হাসি। হাসির কারণ অবশ্যই হৃদি। তীব্র সেই প্রথম দিনগুলো ভেবে গানটা গাইছে। তীব্রর চোখে ভেসে উঠল সেই সকালে তার বাগানে ফুল ছিঁড়ে হৃদি যখন তার দীর্ঘ ঘন কালো কেশে গুজে দিল। তীব্রর চোখ বন্ধ হলেও হৃদয়ের ব্যথা যেন ব্যক্ত করছে হৃদির ভুল ধারণা নিয়ে তার ওপর সকল অভিযোগ, অভিমান। এতদিন পর তীব্রর আওয়াজ শুনে চোখ ভিজে উঠল হৃদির। মেয়েকে বুকে জড়িয়ে চুপচাপ বসে রইল রুমে। হৃদি দীর্ঘশ্বাস ফেলে চোখের পানি মুছে রোজকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নেমে এলো। না, অনেক হয়েছে, আর না। অনেক দূরত্ব সহ্য করেছে, আর না। এবার যা হবে একসাথে থেকেই হবে। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। তীব্রর বন্ধ চোখের কোণা দিয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। গান শেষ হতেই তীব্র গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ খুলতেই সামনে হৃদিকে দেখে তাকালো। হৃদির কোলে রোজ। সে বাবার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। শুধু রোজই তার বাবার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তা নয়, সবাই তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তাকানোর কারণ অনেক আছে। একে তো তীব্রর গান শুনে তো অনেকে ফিদা, তার ওপর আবার হৃদিকে তীব্রর সামনে দেখে অবাক হয়েছে। তাদের ধারণা মতে হৃদির মতো সাধারণ ডক্টরের এত সাহস কিভাবে? সে তীব্র চৌধুরীর সামনে এভাবে দাঁড়ানোর সাহস করে।
তীব্র কিন্তু এখনো বাইরের মানুষের কাছে এক আতঙ্কের নাম। তীব্র রোজকে ঝট করে কোলে তুলে নিল। কতদিন পর সে মেয়েকে কোলে তুলে নিল। ইস, কি শান্তি! পৃথিবীতে বাবা হওয়ার মতো সুখ কি আর কিছু আছে? কে জানে। তবে তীব্রর কাছে তো এর চেয়ে বেশি সুখের কিছুই নেই। তীব্র মেয়েকে বুকে নিতেই রোজ বাবার বুকের সাথে লেপটে গেল। তীব্রর চোখ বেয়ে আজ গড়িয়ে পড়ল অশ্রু। তবে সেটা কারোর নজরে এলো না। তীব্রর ফেরা আজ তবে সার্থক, নয়তো তীব্র ফিরত না। কেন ফিরেছে চলুন জেনে আসি। চারিদিকে ঝকঝকে আলোয় আলোকিত হয়ে আছে চৌধুরী বাড়ি। আজ তীব্র আর হৃদির অ্যানিভার্সারি। আমির চৌধুরী লাবিবের থেকে সব শুনেছে কয়েকদিন আগে। লাবিব না চাইতেও বলেছে আমির চৌধুরীকে। লাবিব তীব্র রাগ আর হৃদির অভিমান টেনে নতুন দূরত্ব টানতে চায় না, তাই এবার বসের পারমিশন ছাড়াই প্রথমবার কাজটা করেছে। আমির চৌধুরীকে সব বলেছে। আমির চৌধুরী সব শুনে প্রথমে ঝটকা খেলেও ব্যাপারটা এবার তীব্রর মতো ঠান্ডা মাথায় হ্যান্ডেল করেছেন। বলতে গেলে লাবিব আর আমির চৌধুরী মিলেই মূলত এসব করেছে। আজ আমির চৌধুরী বাড়িতে পার্টির আয়োজন করেছে। তাতে যুক্ত হয়েছে অনেক মানুষ, প্রেস, মিডিয়া, সব। আমির চৌধুরী পরিকল্পনা অনুযায়ী সব চলছে এখনো। তীব্র আজ সকালে ফিরেছে বাসায়। তবে চৌধুরী বাড়িতে এত আয়োজন কেন? হচ্ছেটা কি? তাতে তার বাকি, সে তো ফিরবে না, তবুও বাধ্য হয়েই ফিরেছে। আর বাধ্য হয়ে পার্টিতে হাজির হয়েছে। আমির চৌধুরীর ব্ল্যাকমেইলে সে বাধ্য হয়েই ফিরেছে। আমির চৌধুরী জানেন ছেলে সোজা কথার মানুষ না, তাই তো হুমকি স্বরূপ ফিরতে বাধ্য করেছেন। আর তীব্রর ইমোশনের ফায়দা নিয়ে গান গাওয়ার জন্য রাজি করিয়েছেন আমির চৌধুরী। আমির চৌধুরী জানেন তীব্রর সুরের প্রতিটি ছন্দ শুধু একজনকে ঘিরেই রয়েছে। আমির চৌধুরী চাইছেন এবার সব ভুল বোঝাবুঝি মিটে যাক। বাবার জোরাজোরিতে গানটা গাইতে রাজি হলেও আজ সত্যি ইমোশনাল হয়েই গিয়েছিল তীব্র। তবে এত বড় সারপ্রাইজ পাবে ভাবেনি। সে তো বলেই দিয়েছিল আর ফিরবে না। এদিকে হৃদি দাঁড়িয়ে থেকে বাবা মেয়ের স্নেহ ভালোবাসা দেখছে। তবুও তীব্র হৃদির দিকে তাকালো না। হৃদির চোখ ছলছল করছে। তবে কি শুধু মেয়েকেই চাই তার? তাকে কি ক্ষমা করা যায় না? হৃদিকে ভাবনায় রেখে তীব্র মেয়েকে নিয়ে স্টেজ থেকে নেমে আসার জন্য পা বাড়াতেই আমির চৌধুরীর কথায় থেমে যায়। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের পার্টির আয়োজন করা হয়েছে আমার ছোট ছেলে ডক্টর তীব্র চৌধুরী আর আমার বৌমা ডক্টর হৃদিতা তীব্র চৌধুরীর বিবাহ বার্ষিকী উপলক্ষে। তবে আজ তাদের চতুর্থ বিবাহ বার্ষিকী। তাদের ঘরের মধ্যে আলোকিত করে এসেছে চৌধুরী বাড়ির নতুন সদস্য ডক্টর তীব্র চৌধুরী আর ডক্টর হৃদিতা চৌধুরীর মেয়ে তীব্রতা চৌধুরী রোজ, আমার নাতনি। কথাটা বলার সাথে সাথেই হুট করে স্টেজে বেশ কয়েকজন বডিগার্ড তীব্র, হৃদি আর রোজের আশেপাশে দাঁড়িয়ে গেল প্রোটেকশন দেওয়ার জন্য। তীব্র আজ পর্যন্ত কখনো মিডিয়া বা তার মাফিয়া জগৎকে তার আর হৃদির ব্যাপারে কোনো কথা বলেনি। সবাই হয়তো এটাও জানতো না তীব্র বিবাহিত, তাই কথাটা বলার সাথে সাথেই সব বডিগার্ড তাদের ঘিরে রাখে। এদিকে তীব্র রেগে তাকিয়ে আছে বাবার দিকে। হৃদির কাছে এগিয়ে গিয়ে পাশাপাশি দাঁড়িয়ে মেয়েকে একটু শক্ত করে জড়িয়ে ধরে আছে। তীক্ষ্ণ বাজ নজরে আশেপাশে সবটা দেখে গার্ডদের ইশারা করতেই দুইজন হৃদির সামনে এসে দাঁড়ালো। যদিও হৃদির পরনে লাল খয়েরির মাঝে একটা হিজাব নিকাব পরা বোরখা। তাছাড়া এসব কাজ আমির চৌধুরীর একার পক্ষে করা সম্ভব না। লাবিবও নিশ্চিত যুক্ত আছে। যদিও তীব্র জানে লাবিব হৃদি আর রোজকে সবার সামনে প্রকাশ করার আগে থেকে হয়তোবা সব প্রস্তুতি নিয়েই রেখেছে, তবুও তীব্র ওভার পসেসিভ হৃদি আর মেয়েকে নিয়ে। তাছাড়া আজ যা হলো সেটা কখনোই চায় না তীব্র। এমনিতেই তার শত্রুর অভাব নেই। তীব্র রাগ হলেও যেন সে রাগ করতে পারছে না। আজ এইসবের জন্যই তো মেয়েকে বুকে নিয়ে এতটা শান্তি অনুভব করছে। তবে তাকে সম্পূর্ণভাবে খেয়াল রাখতে হবে সবকিছু। আজকের পর হৃদি আর রোজকে বাধ্যতামূলক থাকতেই হবে চৌধুরী বাড়ি। সব ভেবে তীব্রর মনে কোথাও তো শীতল বাতাস বয়ে গেল। তবে রয়ে গেল হৃদির প্রতি অভিযোগ আর অভিমান। ফোনের স্ক্রিনের দিকে চেয়ে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তীব্রর, যাকে বলে শয়তানি হাসি। চোখ মুখে তার দারুণ দাম্ভিকতা, যেন অনেক কিছু জয় করে ফেলেছে। মুখে আগের মতো বাঁকা হাসি ফুটিয়ে তীব্র বলল, তীব্র চৌধুরীকে হালকাভাবে নেওয়া উচিত হয়নি। তীব্র শুধু এক জায়গায় দুর্বল, শুধু এক জায়গায়।
বলেই হাতে পেপার বলটা ঘোরানো থামিয়ে দেয়। চোখে হিংস্রতাকে ছাপিয়ে ঘিরে রেখেছে একরাশ স্বস্তি। হৃদি রোজ তার কাছে আছে, এতেই আপাতত সে শান্ত। মিডিয়ার সাথে সাক্ষাৎকার শেষ করে বাসায় ঢুকেই মনে হলো এত বড় পার্টির পর এবার ড্রয়িং রুমে চলছে পার্টি। সেখানে উপস্থিত আছে কিছু চেনা মুখ, মেঘলা, আয়ান, নীলিমা, হৃদ, দাদি, আমির চৌধুরী, তীর, রূপালী, তিন্নি, আর এদের সবার মধ্যমণি রোজ। আমির চৌধুরী তো নাতনিকে পেয়ে দিন দুনিয়া ভুলে বসেছেন, কিন্তু সবাই রোজকে কোলে নিতে চাইলেও রোজ দাদার কোল ছাড়া আর কারো কাছেই যাচ্ছে না। কেউ জোর করে নিলে কেঁদে কেঁদে একাকার করে ফেলছে বাচ্চাটা। তীব্র সবার মাঝে একবার হৃদির দিকে তাকালো। হৃদি রোজকে কোলে নিয়ে সামলাতে ব্যস্ত। মেয়ে তার কেঁদেই চলছে। রোজ বলতে গেলে এমনিতেই একটু মুডি, তাছাড়া রোজ সবার কাছে সহজে যায় না। আজ এত মানুষ কাছে দেখে মায়ের কোল ছাড়া হচ্ছেই না। একবার আমির চৌধুরীর কোলে গিয়েছে, কিছুক্ষণ থেকে যখন আবার মেঘলা নিয়েছে তখন থেকেই কাঁদছে। এদিকে সবাই অপরাধীর মতো চেয়ে আছে হৃদির দিকে। হৃদি সবার দৃষ্টি দেখে মুচকি হেসে বলল, সবাই এত টেনশনে কেন? চিন্তা করবেন না, একটু পরেই রোজ থেমে যাবে। এত মানুষজন একসাথে দেখেছে তো, তাই এমন করছে। আমির চৌধুরী তপ্ত একটা নিঃশ্বাস ফেলে রোজের মাথায় হাত বুলিয়ে বললেন, মেয়েটাকার দেখতে হবে তো। তীব্র ও ছোটবেলায় এমন ছিল, তিশা ব্যতীত কারো কোলে থাকতো না। হৃদি মুচকি হেসে মেয়েকে সামলাতে চেয়েও পারছে না। রোজ কেঁদেই যাচ্ছে। হুট করেই রোজের জেদ উঠলে সহজে থামে না। বলতে হয় মেয়ে বাবার কপি। হৃদি মেয়েকে নিয়ে এটা ওটা বলছে আর ঘুরছে। রোজের কান্না কিছুটা থামলেও এখনো কাঁদছে, তবে চিৎকার করে কাঁদছে না। সে মায়ের ওপর নারাজ, কেন তাকে অন্যজনের কাছে দিল। হৃদি মেয়েকে নিয়ে বারান্দার দিকে যেতেই হুট করে সামনে এসে দাঁড়ালো তীব্র। হৃদি কিছুটা ভয় পেয়ে গেলেও নিজেকে সামলে তাকালো তীব্রর দিকে। তীব্র হৃদির দিকে না তাকিয়ে মেয়ের দিকে তাকাতেই দেখে কেঁদে কেঁদে মুখ লাল করে ফেলেছে রোজ। মেয়ের অবস্থা দেখে বিরক্ত হলো তীব্র। তার মেয়ে কোনো পুতুল নাকি যে সবার কোলে নেওয়াই লাগবে? অ্যাডজাস্ট করতে একটু সময় তো লাগবেই রোজের। তীব্র বিরক্ত হলেও মুখে মিষ্টি হাসি ফুলিয়ে মেয়ের দিকে হাত বাড়াতেই রোজ চট করে বাবার কোলে চলে আসে। মেয়েকে কোলে নিয়ে তীব্রর মুখের হাসি চওড়া হলো। রোজকে নেওয়ার সময় তীব্রর চোখ গেল হৃদির গলার দিকে। সেখানে আঁচড়ের দাগ লাল হয়ে আছে। এটা রোজের কাজ, তা বুঝেছে। তবে তীব্র হৃদিকে ইগনোর করে মেয়েকে নিয়ে রুমের দিকে চলে গেল। হৃদি তীব্রর যাওয়ার দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল। তীব্র তার উপর রেগে আছে, থাকাটা স্বাভাবিকই। তবে এতে হৃদিরও দোষ বা কোথায়? তবে হৃদি চাইছে না আর দূরত্ব। রাত প্রায় 1টার কাছাকাছি। সবাই আজ চৌধুরী বাড়িতে থেকেছে। অনেক রাত হয়ে যাওয়ায় সবাই থেকে গেছে। সবাইকে রুম দেখিয়ে দিয়ে এখন যে যার রুমে রেস্ট করছে। তীব্র সেই 40 মিনিট আগে রোজকে নিয়ে গেছে, রোজকে খাইয়েও দিয়েছে, চেঞ্জও করিয়ে দিয়েছে। তার নীরের থেকে শুনেছে হৃদি। তীব্র নীরের থেকে রোজের জিনিসপত্র নিয়ে গিয়েছিল, তবে হৃদির সাথে কোনো কথা বলেনি। সবাই বিষয়টি খেয়াল করলেও কেউ কিচ্ছু বলেনি। আপাতত সবটা হৃদির ওপর ছেড়ে দিয়েছে। হৃদি দীর্ঘশ্বাস ফেলে ড্রয়িং রুম থেকে নীরের রুমের দিকে যেতে গিয়েও পেল না। মেয়ে ছাড়া তার ঘুম আসবে না। যদিও তীব্রর কাছে আছে, তবুও হৃদির অস্থির লাগছে। তাই দুনমনা করে তীব্র রুমের দিকে এগিয়ে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে ঢুকবে কিনা সেটা ভাবতে ভাবতে দরজা খুলে রুমে ঢোকে। রুমে কোনো সারা শব্দ নেই। রোজ হয়তো ঘুমিয়ে পড়েছে ভেবে হৃদি বেডের দিকে তাকিয়ে দেখে তীব্রর বুকের ওপর ঘুমিয়ে আছে রোজ। তীব্রর চোখও বন্ধ, হয়তো ঘুমিয়ে পড়েছে। হৃদি ছোট্ট একটা শ্বাস ফেলে বেরিয়ে আসতে চেয়েও চোখ পড়ল তীব্রর দিকে। তীব্রর চুল ভেজা হয়ে আছে, হয়তো গোসল করেছে। চুল তখনও চিপচিপে পানি। হৃদি মনে মনে বলল, এই লোক চূড়ান্ত অসভ্য। গোসল করে চুল মোছার জন্য আলাদা করে মানুষ লাগে। হৃদি মনে মনে কথাটা ভেবে টাওয়াল নিয়ে ধীরে তীব্রর পাশে বসল। আস্তে আস্তে মাথাটা মুছে দিয়ে সরে আসতেই ওড়নায় টান পড়ে। হৃদি ঘাড় ঘুরিয়ে দেখে ওড়নার এক কোণা তীব্রর পিঠের নিচে কিছুটা ঢুকে গেছে। হৃদি ওড়না বের করে চলে আসতেই হুট করে বিছানায় বসে যায়। বসে না, পায়ের সাথে কিছু একটা লেগে পড়ে যেতে লাগলে বিছানায় বসে পড়ে। বসার কয়েক মুহূর্তেই হৃদি তীব্রর হাতে হাত রাখে। সাথে সাথে হাত এবার কপালে রেখে আবার সাথে সাথে হাত সরিয়ে নিয়ে অবাক হয়ে তাকায় তীব্রর দিকে। জ্বর? এত জ্বর নিয়ে কিভাবে আছে আল্লাহ?
হৃদি ঝটপট রোজকে তীব্রর বুক থেকে তুলে একপাশে শুইয়ে দেয়। ড্রয়ার থেকে থার্মোমিটার নিয়ে তীব্রর মুখে ধরে। জ্বর 104 ডিগ্রি। হৃদি আবারও ঝটপট নেমে ওয়াশরুম থেকে এক বালতি পানি নিয়ে আসে তীব্রর মাথায় পানি দেওয়ার জন্য, কিন্তু তীব্রকে টেনে তোলা তার পক্ষে সম্ভব না। তাই আস্তে করে তীব্রকে ডাকতেই তীব্র ফিটফিট করে চোখ খুলে তাকায়। হৃদিকে দেখে তীব্র ধীর কণ্ঠে বলল, আপনি এখানে আমার মতো জানোয়ারের কাছে কেন? আর এত কাছে বসছেন কেন? চলুন। হৃদি তীব্রর কথা তোয়াক্কা না করে বলল, আপনার অনেক জ্বর তীব্র, একটু এদিকে মাথাটা দিন, আমি মাথায় পানি ঢালবো। তীব্র বিরক্ত হয়ে বলল, লাগবে না, এ জ্বরে আমার কিচ্ছু হবে না। হৃদি কথা বাড়ালো না। তীব্র যে ঘাড় তেরায় চূড়ান্ত তা হৃদি জানে। সে নিজেই তীব্রকে একটু টেনে নিল, কিন্তু তীব্র আবারও একই জায়গায় এসে শুয়ে বলল, কিছু করবো না আমি, থাকজন। হৃদির রাগ হলো। জ্বর 104, তবুও তেরামো থাকবেই। হৃদি রেগে তীব্রকে টেনে মাথাটা খাটের সাইডে রেখে বলল, খবরদার যদি সরেছেন, আমাকে জোরে কথা বলতে একদম বাধ্য করবেন না। আপনার মেয়ে কিন্তু ঘুমোচ্ছে। মেয়ের কথায় তীব্র আর জেদ দেখালো না। আজকাল নিজেকে চিনতে বেশ কষ্ট হয় তীব্র। হৃদি আর মেয়ের ব্যাপার আসলে তীব্র যেন সব মেনে যায়, অথচ তার রাগ জেদ কেমন তা সবার জানা। হৃদি পানি মাথায় ঢেলে নিস্তেজ হয়ে যাওয়া তীব্রর দিকে ছলছল চোখে তাকালো। জ্বরের মাত্রা অনেক, তবু কতটা স্বাভাবিকভাবে চলাফেরা করেছে, যেন কিছুই হয়নি তার। একটাবার কাউকে বলেও নি রাগ করার কথা আমার, সেখানে নিজে রেগে বসে আছে। নিজে সেদিন মোনাপুর সাথে মিলে নাটক করেছে, কিন্তু কেন করেছে সেটা আমাকে জানাচ্ছেও না। কি এমন হয়েছে? তীব্র কেন চাইছে না আমি জানি সবটা। রোজ বেঁচে আছে সেটা যদি তীব্র জানতো তবে কেন বলেনি আমায়? আমার মেয়ে এতদিন কোথায় ছিল? এসব ভেবে তীব্রর প্রতি রাগ হৃদির, যদিও হৃদি আজই জেনেছে তীব্র আর মোনার সেদিনের নাটকের কথা। লাবিব আর আমির চৌধুরী বলেছে হৃদিকে, কিন্তু এসব করার কারণ বলেনি। রাত প্রায় 2:30 বাজে। বেডের মাঝখানে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে হৃদি। হৃদির এক পাশে তীব্র, অন্য পাশে রোজ ঘুমিয়ে আছে। তখন মাথা ধুইয়ে ঔষধ খাইয়ে দিয়েছিল তীব্রকে। হঠাৎ কারো গঙ্গানির আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় হৃদির। পাশেই তীব্রকে থরথর করে কাঁপতে দেখে ভয় পেয়ে যায়। কি হয়েছে তীব্র? ঠান্ডা লাগছে? কি হয়েছে? হৃদি তীব্রর কপালে হাত দিয়ে দেখে জ্বর আবারও বেড়েছে, শরীর পুড়ে যাচ্ছে। হৃদি কি করবে বুঝতেছে না। কাউকে ডাকার জন্য একটু সরতেই তীব্র হুট করে হৃদির কোমর জড়িয়ে ধরে। হৃদির মনে হলো শরীরে যেন কেউ জ্বলন্ত আগুনের গোলা রেখেছে। হৃদি নিজেকে ছড়াতে চাইলেও পারল না। তার কাছে ফোনও নাই, কিভাবে কাউকে ডাকবে? জোরে ডাকলে রোজ উঠে যাবে। রোজ উঠে গেলে তাকে সামলানো মুশকিল হয়ে পড়বে এখন। হৃদি বেডসাইড টেবিলে তীব্রর ফোন দেখতে পেয়ে নেওয়ার জন্য ঝুঁকতেই হৃদির শরীর কেঁপে উঠল। ঝট করেই চোখ বন্ধ করে নিল। তীব্র হৃদির দিকে সরে এসে বুকে মাথা রাখতেই হৃদি আবারও কেঁপে উঠল। বিড়বিড় করে কিছু বলছে তীব্র। হৃদি মুখটা একটু নিচু করে শুনল তীব্রর কথা। আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরেন প্লিজ, আমি ঘুমাবো যান। অনেক রাত, নির্ঘুম কেটেছে, আমার ঘুম দরকার। দয়া করে দূরে সরবেন না প্লিজ, আমাকে ঘুমাতে দিন, মরে যাব আমি প্লিজ। তীব্র জ্বরের ঘরে এমন কথায় ভুবিয়ে উঠল হৃদি। ক্ষুধার্ত মানুষ অনেকদিন না খেলে যেভাবে বলে, তীব্র আজ একটু ঘুমানোর জন্য হৃদির কাছে যেন ঘুম ভিক্ষা চাইছে। হৃদি আর পারল না নিজেকে শক্ত রাখতে। হু হু করে কেঁদে উঠল। নিজে কষ্ট পাচ্ছে, তাকেও কষ্ট দিচ্ছে, অথচ বলছে না এসব কেন করছে। এতটা জেদি কেন এই ছেলে? সে কি জানে না হৃদি তাকে কতটা ভালোবাসে? এই একটা মানুষ কে সে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। হৃদি সব ভুলে তীব্রকে শক্ত করে জড়িয়ে ধরল নিজের সাথে। হৃদির বুকে মাথা রেখে কিছুক্ষণে শান্ত হয়ে এলো তীব্র। কাঁপাকাঁপি কমলে হৃদি কম্বল দিয়ে ভালো করে ঢেকে দিয়ে পাশ ফিরে মেয়ের দিকে ঘুরতেই দেখে রোজ নড়ে চড়ে উঠছে। হৃদি রোজকে কোলে তুলে নিল। ডাইপার চেঞ্জ করে দিয়ে ফিডের মুখে ধরতেই চপচপ করে খেতে লাগলো। তা দেখে মুখে মুচকি হাসলো হৃদি। মনে মনে একবার মেয়ের নাম আওড়ালো, তীব্রতা চৌধুরী রোজ। হৃদি অবশ্য জানতো না তীব্র রোজের এই নাম অ্যানাউন্স করবে সবার সামনে। রোজের কপালে আলতো করে চুমু দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরলো তুলতুলে শরীরটা। সকাল প্রায় 8টার কাছাকাছি। ছোট্ট ছোট্ট হাতের স্পর্শে ঘুম হালকা হয়ে আসে তীব্রর। শরীর হালকা ব্যথা করছে,
পিটপিট করে চোখ খুলে দেখে রোজ তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে তার বাবার বুকের ওপর ওঠার চেষ্টা করছে। ছোট মেয়েকে দেখে তীব্রর মুখে সব সময়ের মতো হাসি ফুটে উঠল। রোজকে নেওয়ার জন্য হাত বাড়িয়েও কিছু মনে করে চট করে এপাশে তাকাতেই নজরে এলো হৃদিকে। তীব্রর কাঁধে মুখ গুজে ঘুমিয়ে আছে হৃদিতা। হৃদিকে দেখে তীব্র রাতের কথা মনে পড়ল। তীব্র মুচকি হেসে হৃদিকে বুকে নিয়ে আসতে হৃদি ঘুমের মধ্যে তীব্রর সাথে মিশে গেল। নিজে থেকেই জড়িয়ে ধরে শান্তি মতো ঘুমালো। কিন্তু বেশিক্ষণ হৃদির ঘুম হলো না। চুলে টান পড়ায় হৃদি পিটপিট করে চোখ খুলে নিজেকে তীব্রর বুকে দেখে মাথা তুলে চাইল তীব্রর দিকে। তীব্র হৃদি তাকানো দেখেই বলল, আপনি নিজ থেকে আমাকে জড়িয়ে ধরে শুয়েছেন, আমি কিন্তু কিছু করিনি। হৃদি কিছু বলার আগেই ছোট্ট রোজ আবারও হৃদির চুল ধরে টানতেই হৃদি কিছুটা ব্যথা পেয়ে আহ করে ওঠে। হৃদি মেয়ের দিকে তাকিয়ে বলল, থাকবো না তোর বাবার কাছে, তুইই থাক। তোর বাপ আজ তো একটা বেয়াদব অসভ্য লোক, তারই তো মেয়ে তুই, তাহলে আবার সভ্য কিভাবে হবি? তুইও অসভ্য। ফুসকি রোজ কিছু না বুঝে ট্যাপ ট্যাপ করে তাকালো মায়ের দিকে। কথাটা বলে হৃদি উঠতে চাইলে তীব্র ছট করে চেপে ধরে বলল, এই ওর বাবা অসভ্য মানে? হৃদি কটমট করে বলল, হ্যাঁ, চূড়ান্ত অসভ্য বেয়াদব আপনি। বাপ মেয়ে দুটোই এক, কষ্ট দিতে পারলেই তো আপনাদের মজা লাগে, শান্তি লাগে। ছাড়ুন। তীব্র ছাড়ল না, তাকিয়ে রইল হৃদির ছলছল চোখের দিকে। সকাল সকাল হৃদির কান্না দেখে তীব্র নরম হয়ে বলল, কাছেন কেন যান? জান, কথায় কি আছে কে জানে। হৃদি হো হো করে কেঁদে উঠল এমন আদুরে ডাকে। অভিমানী কন্যার মতো অভিমানী সুরে বলল, আপনি খুব খারাপ তীব্র, আপনি ইচ্ছে করে কষ্ট দিন আমায়। সেদিন আপনার আর মোড়াপুর মধ্যে কিচ্ছু হয়নি, অথচ নাটক এমন ভাবে করছিলেন যেন সবটা সত্যি। আমাকে নিজেকে সেদিন শেষ করে ফেলতে ইচ্ছে করছিল আমার। আমার অবস্থাটা একবার ভেবে দেখেছিলেন? একদিকে সন্তান হারানোর বেদনা, অন্যদিকে আপনার অবহেলা, তারপর আবার আপনার নাটক। এত কিছু আমি আপনার সাথে করলে কি করতেন আপনি? যে সন্তান হারানোর শোক আমায় তিলে তিলে শেষ করছিল, সে বেঁচে ছিল, অথচ আপনি আমায় বলেননি কেন? কারণ আপনার আমাকে কষ্ট দিতে ভালো লাগে। হৃদি কিছু বলার আগেই ভ্যা ভ্যা করে কেঁদে ওঠে রোজ। মায়ের কান্না দেখে সেও কাঁদছে। তীব্রর বুকের ওপর ওঠার চেষ্টা করে মা অবধি পৌঁছাতে চাইছে। হৃদি মেয়ের কান্না দেখে আর কিছু বলল না। নিজেকে ছাড়াতে চাইলে তীব্র রোজকে বুকের ওপর নেয়। ইস, মা মেয়ে কেঁদে কেঁদে কি অবস্থা করেছে। রোজ হৃদি দুজনেই তীব্রর বুকে কাঁদছে। তীব্র হৃদির মাথায় চুমু দিয়ে বলল, সব বলবো, এখন কান্না অফ করেন। আপনার কান্নে আমার মেয়েটা কাঁদছে। হৃদি তা তীব্রর কথায় ভুরু কুঁচকে তাকালো। সত্যি, তাকে কি সব বলবে? বিশ্বাস করলো হৃদি। চোখ মুছে মেয়ের দিকে তাকালো। নিজেকে সামলে মিষ্টি করে হেসে বলল, আপু আর কাঁদবে না মামুনি, থাক, তুমি কেঁদো না জান, আমার সোনা মেয়ে না তুমি? রোজ একটু পর থেমে এবার বাবার দিকে তাকালো। তীব্র মিষ্টি হেসে মেয়ের কপালে আলতো করে চুমু দিয়ে বুকে শুইয়ে দিল। সকাল প্রায় 10টা ছুঁই ছুঁই। অনেকক্ষণ ধরে তীব্র রুমের সামনে দাঁড়িয়ে আছে নীর। মনে মনে হাজারবার বলছে হৃদাপু যেন এখানেই থাকে, এখানেই থাকে। পাশে হৃদ রাগান্বিত হয়ে দাঁড়িয়ে আছে। সেই সকাল থেকে বোনের খোঁজ নেই। পুরো বাড়ি খুঁজেও হৃদিতাকে পায়নি হৃদ সহ বাকিরা। তবে পুরো বাড়ি খুঁজলেও তীব্র রুমে ঢোকেনি। তাই এখন লাস্ট একবার তীব্রর রুমে ঢোকার জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু নীরের আজগবি কাহিনী দেখে বিরক্ত হয়ে তাকালো নীরের দিকে। নীলিমা কি যেন বিড়বিড় করছে। একবার দরজা খুলতে হাত দিচ্ছে তো একবার হাত সরিয়ে নিচ্ছে। হৃদ খানিকটা রেগেই বলল, এসব কি করছো? না নিজে যাচ্ছ আর না আমাকে যেতে দিচ্ছ, শরমে। নীর চোখ মুখ কুঁচকে বলল, বোনের বেডরুমে এভাবে সরাসরি ঢুকবেন? লজ্জা নাই আপনার? হৃদ কটমট করে কিছু বলার আগেই রূপালী এসে বলল, কি হলো, পেলে ঋতুকে? নীর কিছুটা সময় নিয়ে বলল, আসলে আপু, মানে এভাবে রুমে ঢোকা কি ঠিক হবে? রূপালী নীরের কথার মানে বুঝতে পারলেও বলল, আমি জানি, কিন্তু এছাড়া আর কোনো অপশন নাই নীর। রিদি যদি তীব্র রুমে থাকে তবে ঠিক আছে, কিন্তু রিদি যদি তীব্র রুমে না থাকে তবে কোথায় আছে? রিদি কোথায় এটা তীব্র জিজ্ঞেস করলে কি বলবো আমরা? রিদি নেই এই কথা জানলে তীব্র বাড়ির কোনো কিছু আস্ত রাখবে না। নীর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে দরজার নব মোচড় দিয়ে খুলে রুমে ঢোকে। সাথে সাথেই নীরের মুখ ফুটে ওঠে মুচকি হাসি।
তীব্রর বাম পাশে হৃদি তীব্রর বুকে মাথা রেখে শুয়ে আছে। আবার তীব্রর বুকে ঘুমিয়ে আছে তাদের ছোট্ট রাজকন্যা। ইস, এমন একটা মুহূর্ত। ওই যে বলে না, কিছু ভালোবাসা দেখতেও সুন্দর, তেমনই সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হলো নীলিমা। ধীর পায়ে রুম থেকে বের হয়ে আসতেই হৃদ বলল, রিদি আছে ভেতরে? নীর মুচকি হেসে বলল। আপুর রোজ ভাইয়া সবাই ঘুমাচ্ছে। হৃদ কিছুটা অবাক হলেও কিছু না বলেই চলে গেল। রূপালীও স্বস্তির নিঃশ্বাস ফেলে তার রুমে চলে গেল। সুন্দর একটা সোনালী সকাল, সকাল বললেও ভুল হবে। বাজতেছে প্রায় 10:44। এসি রুমের ঠান্ডা আবহাওয়ায় আর সবচেয়ে বড় শান্তির জায়গা তীব্রর প্রশস্ত বুক। এর চেয়ে আরামদায়ক আর কিছু নেই, না ছিল আর না কোনোদিন হবে। রোজও আজ বাবা মায়ের সাথে নিরাপদে ঘুমাচ্ছে বাবার বুকে। হৃদি ঠান্ডার রুমে বাতার ঠান্ডার আভাস পেয়ে আরও একটু সিটিয়ে গেল তীব্রর সাথে। পিটপিট করে চোখ খুলে নিজেকে তীব্রর বাহু ধরে দেখে লজ্জা ভয় সংকোচ বাদ দিয়ে নিজ থেকেই মেয়ে সহ জড়িয়ে ধরল তীব্রকে। মুখটা উঁচু করে গলা বরাবর চুমু এঁকে দিল, কিন্তু না, এইটুকুতে মন ভরল না। একটু উঠে তীব্রর মুখ বরাবর করে তাকালো। ফর্সা চেহারায় মোটা ভ্রু, তরতরে খাড়া নাক, লালচে ঠোঁট, হালকা চাপদাড়ি, খুব সুন্দর করে কাটিং করা। সিল্কের চুলগুলো পড়ে আছে অবহেলায় কপালে। হৃদি তীব্রর সিল্কের চুলে হাত চালালো, কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে ঠোঁট ছোঁয়ালো কপালে। আবারও ঠোঁট ছুঁয়ে রাখলো তীব্রর কপালে কিছুক্ষণ। তীব্র নড়ে চড়ে উঠতেই হৃদি সরে যেতে চাইল। তীব্র চোখ বন্ধ করেই বলল, এসছেন নিজের ইচ্ছে, যাবেন আমার ইচ্ছা। হৃদি হকচকিয়ে তাকালো তীব্রর দিকে। এখন এসে ঘিরে ধরল লজ্জা। সরে আসতে চাইলে তীব্র হঠাৎ কোমরে শক্ত করে চেপে দাঁত পিষে বলল, খবরদার, নড়বেন না, অসম্পূর্ণ কাজ সম্পন্ন করা হয়নি। হৃদি অবাক চোখে তাকালো তীব্রর দিকে। তীব্র অধিকার নিয়ে বলল, পুরো মুখে ঠোঁটের ছোঁয়া আছে। কপালকে হিংসা করছে আমার মুখ, ঠোঁট, চোখ, গাল, তাদেরও চাই আপনার ঠোঁটের ছোঁয়া। আমি আবার মহৎ মানুষ, হিংসা হিংসা পছন্দ করি না, জলদি করুন। তীব্রর কথায় হৃদি ব্যাকুল বনে গেল। এটা আবার কেমন কথা? হৃদিকে ভাবনায় দেখে তীব্র জোর দিয়ে বলল, কি হলো দিন? অস্থির আছে কিন্তু, বুক ধরপড় করছে, জলদি জলদি। হৃদি আহামকের মতো কিছুক্ষণ চেয়ে ধীরে ধীরে এগিয়ে ঠোঁট ছোঁয়ালো গালে, এরপর চোখে, থুতনিতে ঠোঁটের কাছে এসে থেমে গেল তীব্র। অস্থির হয়ে বলল, জলদি করুন, আই সোয়ার জান, শুধু মেয়ে আছে তাই, নয়তো তীব্র চৌধুরীকে অপেক্ষা করানোর ফল বলছিলাম। এখন চুপচাপ আমার ঠোঁটকে শান্ত করো, ও সবচেয়ে বেশি অশান্তি করছে। কথাটা বলেই তীব্র হৃদিকে টেনে দ্রুততার সাথে ঠোঁট মেশালো হৃদির ঠোঁটে। কিন্তু বেশি গভীরে ডুব দেওয়ার আগেই কেঁদে উঠল রোজ। তীব্র অসহায় মুখ করে হৃদির দিকে চেয়ে ঘুমন্ত মেয়েকে বুকে চেপে হালকা করে পিঠে চাপড় দিতে লাগলো। এদিকে হৃদি লজ্জা পেয়ে প্রায় লাল হয়েই যাবে। তীব্র সেদিকে তাকিয়েই বলল, প্রথমবার যেদিন শুয়েছিলাম মনে আছে? ঠিক সেদিনের মতো আজ আপনি লজ্জায় লাল নীল হচ্ছেন। ইস, কি যে মায়া। হৃদি তীব্রর কথায় লজ্জায় আড়ষ্ট হলেও নিজেকে সামলে ঘড়ির দিকে তাকাতে লজ্জা সাইডে রেখে চোখ বড় বড় হয়ে গেল। প্রায় চেঁচিয়েই বলল, আল্লাহ, 11টা বাজছে। হৃদি চেঁচানোতে তীব্র রাগের সুরে বলে, ডাকাত পড়েনি, এভাবে চেঁচাচ্ছেন কেন? রোজ ঘুমাচ্ছে। রোজ বাবার কোলে নড়ে চড়ে ওঠে, আবারও ঘুমিয়ে পড়ল। এদিকে হৃদি উঠে অসহায় মুখে তাকায় ঘড়ির দিকে। এত সময় ধরে ঘুমানো, এসব মানা যায়? কি ভাবছে বাড়ির সবাই? এখন তাদের সামনে যাব কি করে? আল্লাহ গো। হৃদিকে গভীর ভাবনায় দেখে তীব্র বড় কুচকে তাকালো হৃদির দিকে। পরক্ষণে কিছু একটা ভেবে মুচকে হাসল। তার এসবে কি? সে তো আজ বউকে মন ভরে দেখেছে, যেন এতটা দিনের অভুক্ত চোখ তার খাদ্য খুঁজে পেয়েছে। আবার ইচ্ছে করেই তীব্র এসির পাওয়ার কমিয়ে দিয়ে রুম ঠান্ডা করেছে, যেন হৃদি ঠান্ডায় তার বুকের সাথে মিশিয়ে যায়।